দেখো এই জায়গাটাতে দুইটা বিক্রিয়া দিছে, এই যে 1 নম্বর বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া। এখানে বলে দিছে এম এন এল ও পি কিউ এরা মোলের কোনো প্রতীক না, জাস্ট এমনিতেই দিছে। এই জায়গাটাতে ডেল এইচ এর মান নেগেটিভ, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এবং এই জায়গাটাতে ডেল এইচ এর মান পজিটিভ, তার মানে এটা হচ্ছে তাপহারী। আমাকে প্রশ্ন করছে গ নম্বর কোশ্চেনে উদ্দীপকের এল কে আমি চিনি না, কারণ বলে দিছে এটা কোনো প্রতীক না। পানিতে দ্রবীভূত করলে 0.000 মোলার H2SO4 তৈরি হয়। এই দ্রবণের পিওএইচ নির্ণয় করো। একটু সিম্পলি চিন্তা করে দেখো আমাকে কি বলছে, একটা দ্রবণে 0.0001 মোলার H2SO4 আছে, আমি এই দ্রবণের পিওএইচ নির্ণয় করব। তাহলে চলো নির্ণয় করি। আমার কাছে ছিল একটা দ্রবণ, গ নম্বর সলভ করতেছি। একটা দ্রবণ, এই দ্রবণে আছে হচ্ছে 0.001 মোলার H2SO4। আমাকে বের করতে হবে এই দ্রবণের পিওএইচ এর মান কত। দেখো প্রথমে আমার কাজটা করতে হবে কি, এটা ধরে নিতে হবে। ধরি H2SO4 এর ঘনমাত্রা x। তাহলে বলতো H2SO4 এর ঘনমাত্রা যদি x হয়, এখান থেকে কি পাবো? এখান থেকে অবশ্যই H প্লাস এর ঘনমাত্রা পাবো, এবং এটা হবে 2x। H প্লাস এর ঘনমাত্রা যদি পাই, তাহলে আমি এখান থেকে পিএইচ পাই যাব। পিএইচ হচ্ছে মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা ও মাইনাস লগ, সবাই কিন্তু টেস্ট পেপার সামনে নিয়ে বসবা। H প্লাস এর ঘনমাত্রা হচ্ছে 2x মাইনাস লগ, এ দেখো এই H2SO4 এর ঘনমাত্রাটা উপরে দেওয়া আছে 0.00001 মোলার। তো x এর মানটা বসাই দিই, 2 ইন্টু 0.001 মোলার। এখান থেকে পিএইচ বের করতেছি, পিএইচ এখান থেকে পিএইচটা বের হবে। আনসারটা একজন বের করো। 2.698 2.698 এটা আসে আমার হচ্ছে পিএইচ আসে। বলতো এটাই কি আমার আনসার হবে কিনা? জি না, আমার বের করতে হবে হচ্ছে পিওএইচ। তো এই জায়গায় লিখি, সুতরাং পিওএইচ সমান 14 থেকে এটা মাইনাস করতে হবে, 14 মাইনাস পিএইচ। কিভাবে? এই সূত্রটা আগে তোমাদের পড়ানো হয়েছিল। পিএইচ এবং পিওএইচ এর যোগফল হলো 14। আমি পিওএইচ বের করব, 14 মাইনাস পিএইচ, তাহলে 14 মাইনাস 2.69, এটা কত আসে? কত আসে একজন একটু বলো। 11.31। 11.31, এটাই আনসার। তো দেখো তারা কি করছে, আমি একটু দেখি। দেখো তারা এখানে এটাকে দ্রবীভূত করছে, এবং দ্রবীভূত করার পরে এই যে এই জায়গাটাতে নির্ণয় করে দিছে 11.31 বা 11.3। তারপরে কোশ্চেনে যাই। তারপরে কোশ্চেনে কি বলছে দেখো, ঘ নম্বর কোশ্চেনে 1 নং ও 2 নং বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধির কৌশল ব্যাখ্যা করো। 1 নং বিক্রিয়া ছিল তাপ উৎপাদী, 2 নং বিক্রিয়া ছিল তাপহারী। তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া, এখানে বিক্রিয়াগুলো দেওয়া আছে। আমার বের করতে হবে উৎপাদ বৃদ্ধি, মানে উৎপাদকে সর্বোচ্চ পাইতে হবে, কৌশলটা কিভাবে ব্যাখ্যা করব। এটা লা শাতেলিয়ার যে নীতিটা আছে ওইখান থেকে কোশ্চেনটা আসছে, সর্বোচ্চ উৎপাদ পাওয়ার কৌশল কি কি হবে আমি বোঝার চেষ্টা করি। এইখানে আমার বিক্রিয়াটা ছিল একটা তাপ উৎপাদী এবং একটা তাপহারী। 1 নং বিক্রিয়াটা এরকম ছিল 2m, এখানে গ্যাসীয় ছিল প্লাস
এন, এটাও গ্যাসীয়। এখান থেকে আমি 2L পাইছিলাম, যেটা গ্যাসীয়। ডেল এইচ এর মানটা মাইনাস, আবার আরেকটা বিক্রিয়া আছে ও, এটাও গ্যাসীয়, প্লাস পি, এখান থেকে 2Q পাইছিলাম, 2Q গ্যাসীয়। এখানের যে ডেলএইচটা, এই ডেলএইচটা হচ্ছে প্লাস। আমাকে বের করতে হবে উৎপাদ সর্বোচ্চ পাওয়ার কৌশল। কৌশলগুলোর মধ্যে প্রথমত ছিল তাপমাত্রার প্রভাব লাসাতেলের নীতিতে। তাপমাত্রার প্রভাবটা এরকম, যদি তাপমাত্রা, এই তাপ উৎপাদ বিক্রিয়ার জন্য আমার দরকার হলো উৎপাদ সর্বোচ্চ, উৎপাদ বেশি চাই, মানে হলো আমি বিক্রিয়া সাম্যাবস্থাটাকে ডান দিকে বা সামনের দিকে নিব। মূলত তাপ উৎপাদী, এটা তো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ায় এমন কি করলে তাপমাত্রা বাড়াইলে নাকি কমাইলে উৎপাদ বেশি পাওয়া যাবে? কমাইতে হবে। তাপমাত্রা কমাইতে হবে। এটার ব্যাখ্যাটাও আমি তখন দিছিলাম। এখানে নেগেটিভ আছে, তার মানে হলো এই যে তাপটা, এই তাপটা এই পাশে যুক্ত আছে, তো এখান থেকে যদি তুমি তাপ বৃদ্ধি করো এটা বাম পাশে চলে আসবে। এটা আমি চাই না, আমি চাই উৎপাদ বেশি চাই, তাই এখান থেকে তাপ কমাই দিব। তার মানে হলো প্রথমটা কম তাপমাত্রায়, এবং দ্বিতীয়টা তাপ হারি, তার মানে এটা হলো বেশি তাপমাত্রায় বিক্রিয়া ঘটাইতে হবে, বেশি তাপমাত্রায়। এটাকে তুমি একটু বিস্তারিত ব্যাখ্যা করে বর্ণনা করবে আর কি। তারপর আরেকটা প্রভাবক ছিল ঘনমাত্রা। ঘনমাত্রা যেটাই করো, যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে ডান পাশে যাবে, অথবা উৎপাদের ঘনমাত্রা কমাইতে হবে। বিক্রিয়ক বাড়াতে হবে বা উৎপাদ কমাতে হবে। যারা পড়ো নাই তাদের মাথার উপর দিয়ে যাবে কিন্তু। তারপর আরেকটা প্রভাবক ছিল, সেটা কি ছিল, ওই চাপের প্রভাব থাকার জন্য প্রথমত শর্ত ছিল সবগুলো গ্যাসীয় হইতে হবে। দেখো দুই বিক্রিয়ারই সব গ্যাসীয়। দ্বিতীয় শর্ত হলো ডেলন এর মানটা শূন্য হওয়া যাবে না। এই বিক্রিয়ার কি ডেলন এর মান শূন্য? প্রথমটার জন্য ডেলন এর মান দেখো এখানে 2, আর এখানে 2 + 1, মানে 2 - 3 + 1 অর্থাৎ -2। এই বিক্রিয়ার জন্য -2, তার মানে এই বিক্রিয়ার জন্য চাপের প্রভাব আছে। এক নম্বর বিক্রিয়ায় চাপের প্রভাব আছে। চাপ দিলে লাগবে কোন দিকে? যেদিকে বেশি মোল সংখ্যা আছে। এইদিকে মোল সংখ্যা হচ্ছে 3 আর এদিকে মোল সংখ্যা 2। তো আমি যদি চাপ বাড়াই তাহলে ডান দিকে যাবে। তার মানে প্রথম বিক্রিয়া উচ্চ তাপমাত্রায় ঘটাইতে হবে, মানে চাপ বাড়াতে হবে। প্রথম বিক্রিয়া চাপ বৃদ্ধি করতে হবে। তারপর দ্বিতীয় বিক্রিয়াতে চাপের প্রভাব আছে কি? কেউ একজন হেল্প করবা? জি না চাপের ভাই, প্রভাব চাপের প্রভাব নাই। নাই। কারণটা হলো এই যে এখানে 2 আর এই জায়গায় মোট 2, তার মানে ডেলন এর মানটা আসতেছে 2 - 2 অর্থাৎ 0, তাই এখানে চাপের প্রভাব নাই। তাহলে দ্বিতীয় বিক্রিয়াটাতে তুমি চাপ বাড়াও কমাও কিছুই হবে না। তাহলে দ্বিতীয় বিক্রিয়ায়, তো তোমার লেখার দরকার নাই, জাস্ট দেখো আমি নোট করতেছি এমনিতেই। দ্বিতীয় বিক্রিয়ায় চাপের প্রভাব নাই। আর একটা শেষে আরেকটা প্রভাব ছিল প্রভাবক। এটা নিয়ে গত ক্লাসে একটু বলছিলাম, প্রভাবক নামে আরেকটা টার্ম আসবে। তুমি যদি ধনাত্মক প্রভাবক ইউজ করো তাহলে সামনের দিকে যাবে। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা ধনাত্মক প্রভাবক ইউজ করব। ধনাত্মক প্রভাবক ব্যবহার করতে হবে। এটা হচ্ছে হেডলাইন গুলো আর কি। এই তাপমাত্রা প্রভাব লিখে প্রথম বিক্রিয়ার জন্য, দ্বিতীয় বিক্রিয়ার জন্য, ঘনমাত্রার জন্য, তারপর চাপের জন্য, প্রভাবকের জন্য, এগুলো হচ্ছে মেইনল্যান্ড, এগুলো থাকতে হবে। এগুলোর আশেপাশে যে লাইনগুলো সেগুলো একটু তোমার নিজের নিজের ভাষায় ব্যাখ্যা করে দিতে হবে। এখানে দেখো তারা কি বলছে। তারা হচ্ছে এই জায়গাটাতে, যে ঘ নম্বর কোশ্চেনটা, এটা এখানে তারা ব্যাখ্যা করে দিছে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং লাসাতেলিয়ার নীতি অনুসারে তাপ হ্রাস করতে হবে, যেটা আমরা বলে দিছি। প্রথম বিক্রিয়ায় কম তাপমাত্রায় বিক্রিয়া ঘটাইতে হবে। তারপরে আবার এই জায়গায় দেখো
দ্বিতীয় বিক্রিয়াটা নিয়ে কথাবার্তা বলছে, তাপহারী বিক্রিয়া, কেননা ΔH এর মান ধনাত্মক, তাই লাসাতেলের নীতি অনুসারে দ্বিতীয় বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। তুমি কিন্তু এভাবে লাভটা করে লিখবা না, তুমি লিখবা কিভাবে, ওই যে প্রথমে এই যে এরকম করে তাপমাত্রা তাপমাত্রার প্রভাব তারপর চাপের প্রভাব, এরকম ব্যাখ্যা করে দিবা। আমি একটু দেখানোর চেষ্টা করি, উপরে মনে হয় আমরা একটা পড়েও আসছিলাম। এই যে এটা, এই যে এরকম করে চাপের প্রভাব, তাপমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব, শেষে আরেকটা যোগ করবা প্রবাহকের প্রভাব। এই চারটা এরকম করে হাইলাইটস করে দিয়ে আসবা, যদি সম্ভব হয় অন্য কালি দিয়ে এরকম করে দাগ দিয়ে দিয়ে আসবা, যেন স্যারের চোখে পড়ে। এখানে তুমি যা খুশি তা লিখো, মেইন কথাটা থাকলে হবে, চাপ বাড়াবা নাকি কমাবা, তাপমাত্রা বাড়াবা নাকি কমাবা, এগুলো থাকতে হবে। মনে হয় ক্লিয়ার হয়েছে? এই কোশ্চেনটা নিয়ে, এই যে এই কোশ্চেনটা নিয়ে 8 নাম্বার কোশ্চেনটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নাই? তাহলে 9 নাম্বারটা দেখো। এই যে 9 নাম্বার, 9 নাম্বারটা হচ্ছে এই দুইটা পাত্র, এ পাত্র এবং বি পাত্র। গ নম্বর কোশ্চেন আমাকে বলছে এ পাত্রের দ্রবণের H+ আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় করো। H+ আয়নের ঘনমাত্রা কত এটা বের করতে হবে। এ পাত্রে 0.1 মোলার CH3COOH এবং 100 মিলিলিটার আছে, এখানে কে এর মানটাও দেওয়া আছে, দেখো 1.8 10⁻⁻8। এটা আমাকে বের করতে হবে। সেকেন্ড কোশ্চেনটা একটু দেখে রাখো, যাদের টেস্ট পেপার সামনে আছে তো আছেই। এ ও বি পাত্রের মিশ্রণকে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি পিএইচ নির্ণয়ের মাধ্যমে নির্ণয় করো। এ এবং বি কে মিশ্রিত করবা, তারপর প্রকৃতিটা কি হবে এটা নির্ণয় করবা পিএইচ নির্ণয়ের মাধ্যমে। তাহলে প্রথমেরটা করি, এ পাত্রের দ্রবণের এই হাইড্রোজেনের ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে আমার যে পাত্রটা ছিল, গ নম্বর সলভ করতেছি। গ নম্বরের পাত্রটা হলো 0.1 মোলার CH3 COOH এবং 100 মিলিলিটার। এটার কে এর মানও দেওয়া আছে 1.8 10⁻⁻5। আমাকে নির্ণয় করতে হবে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা এটা কত। তাহলে আমরা তিন ধরনের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করে পিএইচ নির্ণয় করছি, তিন ধরনের। প্রথমত হলো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার এবং বাফার। বলতো এটা কোনটার মাঝে পড়বে? দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের মাঝে পড়বে। কারণটা হলো এই যে কে এর মানটা দেওয়া আছে। তো দুর্বল অ্যাসিডের নিয়মটা মুখস্থ রাখতে বলছিলাম, CH3COOH এরকম হবে, CH3 প্লাস H প্লাস, এখান থেকে আমরা নির্ণয় করব কে হবে এটারটা CH3 উপরে উৎপাদ আর নিচে বিক্রিয়ক হিসেবে আছে CH3COOH। পরবর্তীতে হলো এই যে এটা এবং এটা সমান, অর্থাৎ CH3COO মাইনাস, মানে ইথানয়েড আয়নের যে ঘনমাত্রা এটা এবং H প্লাস এর ঘনমাত্রা সেম, এটা আমি এখানে বসাই দিব Ka, তাহলে হবে H প্লাস আর এইখানেও হবে H প্লাস, আর নিচে এটার ঘনমাত্রাটা C ধরে নিই, CH3COOH এটার যে ঘনমাত্রা এটাকে C ধরে নিই। তুমি কিন্তু এভাবে একটু ভদ্রতা বজায় রেখে বলে দিবা, ধরি এটা C, পরে এখানে লিখবা এখানে এত এর ঘনমাত্রা সমান এত এর ঘনমাত্রা, এটা C ধরলাম। তাহলে আসতেছে এখানে H প্লাস এর ঘনমাত্রার বর্গ সমান KAC। তাহলে H প্লাস এর যে ঘনমাত্রা সেটা আসতেছে √KAC। এই পর্যন্ত আমরা প্রমাণ পড়ে আসছি। তারপরে পিএইচ নির্ণয় করতাম, -log√KAC আসতো, কিন্তু আমাকে পিএইচ চাই নাই, বলছে H প্লাস এর ঘনমাত্রা কত। তাহলে H প্লাস এর ঘনমাত্রাটা নির্ণয় করার জন্য K এর মানটা বসাই দিব। এই যে K এর মানটা এখানে ছিল 1.8 10⁻⁻5 ইনটু C এর মানটা হলো 0.1 এখান থেকে ক্যালকুলেট করলে आंसर আসবে।
1.34 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মোলার হবে, কিন্তু এটা ঘনমাত্রা নির্ণয় করছে এইচ প্লাসের। এটাই আনসার। কারো প্রবলেম আছে এখানে? নাই। তাহলে পরেরটাতে যাই। পরের কোশ্চেনটা আমি একটু দেখাই আসছিলাম। কোশ্চেনটা এরকম, ঘ নম্বর কোশ্চেন। দুইটা পাত্র, একটা হলো এ পাত্র, আরেকটা হলো বি পাত্র। এটা হলো 0.1 মোলার CH3 COOH এবং 100 মিলিলিটার। এটা 0.1 মোলার। তারপর NaOH, এটা আছে 40 মিলিলিটার। এই দুটোকে আমার মিশ্রণ করতে হবে এবং মিশ্রণের পিএইচ লাগবে। তো প্রথমত কাজটা করতে হবে, আদি মোল সংখ্যা নির্ণয় করে নিতে হবে। এটার আদি মোল সংখ্যা কত আছে? CH3 COOH মোল সংখ্যা সমান C ইন্টু V। C এর মান 0.1 আর V এর মান হচ্ছে 100 মিলিলিটার থেকে আমাকে লিটারে নিয়ে যেতে হবে 10 টু দি পাওয়ার -3। এখান থেকে একটা মান আসবে 0.1 10 টু দি পাওয়ার -2 মোল। অনুরূপভাবে এটাও আসবে, এটাও নির্ণয় করতে হবে। N of NaOH C ইন্টু V। C এর মান 0.1 আর V এর মান 40 10 টু দি পাওয়ার -3। এটা আসবে 4 10 টু দি পাওয়ার -3 এত মোল। পরে আমাকে দুইটাকে বিক্রিয়া ঘটাইতে হবে, এটা এবং এটাকে যদি বিক্রিয়া ঘটাই, CH3 COOH প্লাস NaOH বিক্রিয়া ঘটাইলে সোডিয়াম ইথানয়েট প্লাস H2। আমি একটু ফাস্ট যাইতেছি কারণ আমি পরে আসছি আগে। এটার মূল সংখ্যাটা আমি বসাবো। এটার মূল সংখ্যাটা হচ্ছে 10 টু দি পাওয়ার -2 আর NaOH এটারটা হচ্ছে 4 10 টু দি পাওয়ার -3 4 10 টু দি পাওয়ার -3। এটা 0, এটা 0। তারপর এখান থেকে যাবে আলফা আর 4 10 টু দি পাওয়ার -3 এখান থেকেও যাবে আলফা। এখানে উৎপন্ন হবে আলফা, এখানে উৎপন্ন হবে আলফা। তারপরে আমার লিমিটিং বিক্রিয়ক করতে হয়েছে। লিমিটিং বিক্রিয়কের মূল নিয়মটা কি? মূল নিয়মটা হচ্ছে যে কোনো একটাকে 0 ধরে আলফার মান বের করে বসাবা। যদি পজিটিভ আসে তাহলে যেটা ধরছো সেটাই, নেগেটিভ আসলে অন্যটাকে ধরতে হবে। আর এই জায়গাটাতে জেনারেলি যখন এই যে এখানে 1 এখানে 1 থাকে, মানে সরল যেরকম অঙ্কগুলো আসে ম্যাক্সিমাম অঙ্ক এরকমই আসে। তুমি কি করবে, কোনটা ছোট সেটা চিন্তা করবে। বলো কোনটা ছোট, ইথানোয়িক অ্যাসিডেরটা নাকি সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এটা 10 টু দি পাওয়ার -3। যদি প্রবলেম হয় বড় ছোট নির্ণয় করতে, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দেখবা। তাহলে আমরা এটা 0 হবে আগে। এটা 0 হলে আলফার মানটা 4 10 টু দি পাওয়ার -3। একটু বসাই দিই আলফার মানটা 10 টু দি পাওয়ার -2 -4। এখানে 4 10 টু দি পাওয়ার -3 -4 10 টু দি পাওয়ার -3। এখানে উৎপন্ন হবে 4 10 টু দি পাওয়ার -3 4 10 টু দি পাওয়ার -3। এই জায়গায় থাকবে হচ্ছে 6 10 টু দি পাওয়ার -3। আর এখানে থাকবে 0 আর এখানে 4 10 টু দি পাওয়ার -3 আর এখানে 4 10 টু দি পাওয়ার -3। এখন আমাকে ডাটা দেখে বলো, আমরা যে তিন ধরনের এসিড পিএইচ পড়ে আসছি, তীব্র, দুর্বল এবং বাফার, কোনটার মধ্যে পড়বে? বাফার। এটা বাফার দ্রবণ হবে এবং ডাটা দেখে বোঝা যাবে এটা একটা অম্ল এবং এটা লবণ, তার মানে এটা একটা অম্লীয় বাফার হবে। এটা লিখে দিবা, এটি অম্লীয় বাফার হবে, অম্লীয় বাফার হবে। আর অম্লীয় বাফারের পিএইচ নির্ণয়ের যে কনসেপ্ট, আমরা যে ডাইরেক্ট পিএইচ পাবো, পিএইচ সমান pKa প্লাস লগ, উপরে হলো লবণ, লবণের মোল সংখ্যা N of CH3 COONA আর N of CH3 COOH। মানটা বসাই, পিএইচ, পিকে এর মানটা তুমি সাইড নোট দিয়ে পিকে এর মানটা বের করে নিয়ে আসবা, মাইনাস লগ কে। আর যে এখানে ডিরেক্টলি বসায় পারবা ডিরেক্টলি করবা, সমস্যা নাই।
মাইনাস লগ 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 5, এটাই তো ছিল মনে হয়। হ্যাঁ, এটা আসবে 4.75 প্লাস লগ Na, এটারটা হলো এই যে এটা 4 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর নিচে হলো ইথানোয়িক অ্যাসিডের 6 10 টু দি পাওয়ার মাইনাস 3। সুতরাং পিএইচ সমান এটা আসতেছে 4.57। যেহেতু 4.57, আমাকে কিন্তু পিএইচ নির্ণয় করতে বলে নাই, বলছে পিএইচ নির্ণয় করে প্রকৃতিটা নির্ণয় করো। যেহেতু পিএইচটা 4.57 মানে হলো 7 কম আসছে, তাই এটা একটা অম্লীয় হবে, তাই দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে। শেষের লাইনটা এটা লিখে দিবে, যেহেতু পিএইচ 7 কম, তাই দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। এটাতে কারো কোনো কোশ্চেন আছে? নাই। তো আমি একটু দেখি তারা কি করছে। তারা দেখো এই গ নম্বরটা একটা ভিন্ন নিয়মে করছে। এই গ নম্বরটা দেখো, এবং শেষে আনসারটা যেরকমই আসছে, আনসারটা সেমই আসছে। তো এই নিয়মটা আমি তোমাকে শিখাই নাই, কারণ হচ্ছে এই নিয়মটা একটু প্যারা দিবে তোমাকে, এর চেয়ে যেটা শিখাইছি এটা দিয়েই করবা। আর এইখানে একটু ব্যাপারও আছে, এই জায়গায় ধরাধরের একটা ব্যাপার আছে, এটা আমি করাই নাই, তুমি এটা করবা না, যেটা আমি করাই দিছিলাম এভাবেই করবা। গ নম্বর। আর ঘ নম্বরটাও দেখো তারা একটা ভিন্ন নিয়মে করছে। এই নিয়মটা অনেকে পড়ায়, অনেক টিচারও পড়ায়, কিন্তু আমার প্রবলেম হয় এই নিয়মটা। এবং এই নিয়মটা হলো এরকম, এই 1 মোলার করে নেওয়া আর কি, এক্সট্রা প্রেসার নেওয়ার দরকার নাই, কারণ এই নিয়মটা দিয়ে শুধু এই অঙ্কই হবে, অন্য অঙ্কগুলো হবে না, অন্য অঙ্কগুলো প্রবলেম আছে এবং প্রচুর চিন্তা করতে হয় এদিক সেদিক। এর চেয়ে তোমার যে নিয়মটা, এটাই হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট নিয়ম, যেটা তোমাকে আমি পড়াইছি। তো চেষ্টা করবা ওইটা দিয়ে করার জন্য। তবুও যদি কেউ, যেহেতু তোমরা সেকেন্ড ইয়ার ছিলা, এটা আগে পড়ে থাকো, যেটা এই যে টেস্ট পেপারে দিছে, এটা আগে যদি পড়ে থাকো তাহলে এটা দিয়ে করবা, নতুন করে পড়ার দরকার নাই। আবার যদি ওইটা বেশি পারো যেটা আমি পড়াইছি, তাহলে ওটা দিয়ে করবা। মূল কথা হলো যেখানেই পড়ো সঠিকটা বের করতে হবে। তাহলে যে আনসার দেখো 4.564 আসছে এরকম। শেষের লাইনটা মিশ্রণটি অম্লীয় হবে, কারণ এটা 7 চেয়ে কম হবে। তারপর এটাতে যাও 10 নম্বর। 10 নম্বরে দেখো, 10 নম্বরে একটা পাত্র দেওয়া আছে, দ্রবণ এ, আর এখানে দ্রবণ 2, শেষে একটা মিশ্রণ আছে। এখানে একটা HA দ্রবণ দিছে এবং সাথে সাথে কে এর মানও দিয়ে দিছে। কে এর মান দেখে বুঝতে হবে এটা একটা দুর্বল অ্যাসিড, H আছে দুর্বল অ্যাসিড। আর 2 নম্বর দ্রবণটা একটা তীব্র ক্ষার, একটা দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার, এগুলো হচ্ছে তাদের মিশ্রণ। গ নম্বর কোশ্চেন, দ্রবণ দুটির প্রশমন এনথালপির মান ধ্রুবক মান অপেক্ষা ভিন্ন কেন? ধ্রুবক মান বলতে প্রথমে একটু বুঝো এনথালপি কি। প্রশমন এনথালপি মানে হচ্ছে প্রশমন তাপ, যেটা তোমাদেরকে পড়ানো হয়েছে লাস্ট ক্লাসে মনে হয়। প্রশমন তাপ, প্রশমন তাপের মান ধ্রুবক থাকে। ধ্রুবকের যে মানটা, এটা হচ্ছে -57.32, -57.32। এটা তখন হবে যখন দুইটাই তীব্র হবে। বাই চান্স কোনোটা যদি দুর্বল হয়, তাহলে সে নিজে বিয়োজিত হওয়ার জন্য এক্সট্রা তাপ ইউজ করে, যার কারণে ধ্রুবক মান অর্থাৎ -57.32 এর চেয়ে কম হয়। আর ব্যতিক্রম হিসেবে ছিল HF, এটা -57.32 এর চেয়ে আরো বেশি হয়। কেন বেশি হয়? কারণ ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি এবং পানির সাথে যুক্ত হয়ে এক্সট্রা তাপ উৎপন্ন করে, যেটা এটার সাথে যুক্ত হয়। এখন আমাকে একজন একটু বলো, এটা ভিন্ন হওয়ার কারণ কি? প্রশমন এনথালপি এইটা এবং এটার মধ্যে ভিন্ন হওয়ার কারণটা কি? এইচ এ দুর্বল অ্যাসিড। এইচ এ দুর্বল অ্যাসিড বলে দিবা, এইচ এ দুর্বল অ্যাসিড, এবং সে পর্যাপ্ত পরিমাণে স্লশ সরবরাহ করতে পারবে না, তাই নিজে বিয়োজিত হওয়ার জন্য, এইচ এ বিয়োজিত হওয়ার জন্য এই -57.32 এই তাপ হতে কিছু তাপ ব্যবহার করে, তাই মানটা ভিন্ন হয়। এভাবে একটু ব্যাখ্যা করে দিবা। আর বাকি ব্যাখ্যাটা একটু বইয়ের ভিতরে পড়ো, বইয়ের ভিতরে এই যে এই জায়গায় দিয়ে দিছে, ব্যাখ্যাটা পড়বে। এর এক্স্যাক্টলি যে এরকম করে দিতে হবে কোনো কথা না, তুমি কথাগুলো বলে দিলেই হলো, যে কথাগুলো আমি লিখে দিছিলাম। মেইন কথাগুলো থাকলেই নাম্বার পাবা, আর যদি মেইন কথাগুলো মিস করো, আশেপাশে অনেক কথা লিখে, তাহলে কিন্তু প্রবলেম হবে। তারপর ঘ নম্বর দেখো,
ঘ নম্বর বলছে মিশ্রণে সামান্য ও বেশি পরিমাণে অ্যাসিড পৃথকভাবে যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা। প্রথম কথা হচ্ছে সামান্য পরিমাণে যদি আমি অ্যাসিড বা ক্ষার যুক্ত করি পরিবর্তন হবে কি হবে না এটা নির্ভর করবে দ্রবণটা বাফার হবে কিনা। এই মিশ্রণ যদি বাফার হয় তাহলে সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করো আর ক্ষার যোগ করো, পিএইচ এর পরিবর্তন হবে না যদি বাফার হয়। আর যদি না হয় বাফার, তখন সামান্য পরিমাণে যুক্ত করলেও পিএইচ মান চেঞ্জ হয়ে যাবে। এখন আসি বেশি পরিমাণের যে যোগ করলে কি হবে। বেশি পরিমাণে যদি যোগ করো তাহলে এটা দ্রবণটা বাফার হোক আর না হোক পিএইচ মান পরিবর্তন হবে। আমি আবার বলতেছি, যদি কম পরিমাণে যুক্ত করো এবং বাফার হয় তাহলে চেঞ্জ হবে না। আর যদি বেশি পরিমাণে যুক্ত করো এটা বাফার হোক আর না হোক অবশ্যই চেঞ্জ হবে। তো বেশি পরিমাণেটা বলে দিলাম পরিবর্তন হবে। এখন দেখি সামান্য পরিমাণে যদি যুক্ত করি তাহলে পিএইচ মানের চেঞ্জ হবে কিনা এটা নির্ভর করবে এটা কি বাফার হবে কিনা। তো বাফার কি আমি দেখা বলতে পারবো এগুলো বাফার হইছে নাকি ক্যালকুলেশন করতে হবে, কি মনে হয়? অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুলটা কোথায় হয়, তারা ভাবে এখানে একটা এইচ আছে এনওএইচ আছে তার মানে বোধহয় বাফার হয়ে যাবে। তোমার কিন্তু সব সময় বাফার হবে না, ক্যালকুলেশনটা করে নিতে হবে। তো এই ক্যালকুলেশনটা কিভাবে করবে এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তবু যদি দরকার হয় কি করবা, এটার আদি মোল সংখ্যা নির্ণয় করবা, এটার আদি মোল সংখ্যা নির্ণয় করবা, দুইটা বিক্রিয়া করাবা, দুইটা বিক্রিয়া করানোর পরে দেখবা যে কোনটা জিরো হয় এবং বাফার দ্রবণ হয় কিনা। এটা পারবা না? বলে দিতে হবে এমন কেউ আছে যেটা করাইলে ভালো হবে? নাই? তাহলে পরেরটাতে যাই, দেখো 11। 11 নাম্বারটাতে কি বলছে, একটা চিত্র দিয়ে দিছে। চিত্রতে এই জায়গাটাতে এ আছে গ্যাসীয় এবং এই জায়গাটাতে 2b আছে গ্যাসীয়। কেউ বলতে পারবে বিক্রিয়ক কোনগুলো, এ নাকি 2b? এ এ হচ্ছে বিক্রিয়ক আর 2b হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়াটা অনেকটা এরকম, এ গ্যাসীয় এখান থেকে উৎপন্ন হয়েছে, 2b গ্যাসীয়। প্রথম প্রশ্ন গ নম্বর, উদ্দীপকের আলোকে বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। এখানে কিছু ডাটা দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, 1 atm চাপ, চাপের মান দেওয়া আছে পি, এর বিয়োজন মাত্রা মানে আলফার মান দেওয়া আছে 20% এবং বিক্রিয়াটাও আমরা এখান থেকে পেয়ে গেছি। এই বিক্রিয়াটা আমি লিখি এবং কেপি এর মান নির্ণয় করতে হবে। ডাটাগুলো আমি লিখতেছি, তাদের টেস্ট পেপার আছে সামনে, একটু দেখে নাও। আমার যে বিক্রিয়াটা ছিল, বিক্রিয়াটা এরকম, এ গ্যাসীয় এখান থেকে হয়েছিল 2b, এটাও গ্যাসীয়। এখানে তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ পি, এটার মান দেওয়া আছে 1 atm এবং বিয়োজন মাত্রা আলফা দেওয়া আছে 20%। 20% মানে হলো 0.2। বের করতে হবে কেপি এর মান কত। আমাকে প্রথমেই এই জায়গায় যেহেতু আদি মোল সংখ্যা দেওয়া নাই, আমি আদি মোল সংখ্যা 1 ধরবো এবং এটা 0 ধরবো। সাম্য অবস্থায় এখান থেকে মাইনাস হবে আলফা, এখানে উৎপন্ন হবে টুয়াইস আলফা কারণ এখানে 2 আছে। তারপর মোট মোল সংখ্যা লাগবে কারণ আমি কেপি নির্ণয় করতেছি। মোট মোল সংখ্যা সমান 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, তাহলে আসতেছে 1 প্লাস আলফা। লাগবে কেপি, কেপি সমান পি অফ বি, উপরে যেহেতু এখানে 2 আছে ঘাত হবে স্কয়ার, আর পি অফ এ ঘাত যেহেতু এখানে 1 আছে তাই এখানে 1ই হবে। পি অফ বি মানে হলো বি এর আংশিক চাপ, আংশিক চাপ বের করার নিয়ম নিচে মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা,
এখানে মোট চাপ, আর যেহেতু বি এরটা নির্ণয় করতেছি, বি এর কত আছে 2 আলফা। তারপর পি অফ এ এরটা যদি নির্ণয় করি, নিচে মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা, এখানে মোট চাপ এ এর কতটুকু আছে 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফা মানগুলো বসাই, 2 আলফা ইনটু পি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা এটার বর্গ, আর নিচে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, এখানে একটা পি ছিল। তো যদি ক্যালকুলেশন করি 4 আলফা স্কয়ার পি স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার, আর এটা উপরে উঠে পড়বে 1 প্লাস আলফা, নিচে 1 মাইনাস আলফা ইনটু পি। কাটাকাটি করব, হালকা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি করব এটা, তাহলে নিচে থাকবে 1 প্লাস আলফা, আর এই পি কাটা যাবে, এই পি কাটা যাবে, থাকবে পি। তাহলে আমার কেপি এর যে মানটা এটা আসতেছে 4 আলফা স্কয়ার পি, আর নিচে থাকবে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, এটা কেপি এর মান। তারপর কেপি সমান 4 আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কয়ার 1 মাইনাস আলফা স্কয়ার। পরে কি করবা দেখো, তুমি আলফার মান জানো 0.2, আলফার মান ইনপুট দিবা, পি এর মান জানো 1, এখানে ইনপুট দিবা, তাহলে আসবে 4 ইনটু আলফা স্কয়ার মানে 0.2 স্কয়ার, পি এর মান 1, আর 1 মাইনাস আলফার মান 0.2 স্কয়ার। এখান থেকে ক্যালকুলেট করে আনসারটা বের করবা। .167, অবশ্যই একক লিখতে হবে। কেপি এর মান এককটা কে বলতে পারবে, একক কি হবে, যে কেউ একজন? এটিএম। এটিএমই হবে, কারণ কেপি এর এককের নিয়ম ছিল এটিএম টু দি পাওয়ার ডেল এন, এবং ডেল এনটা হলো এই উৎপাদ 2 মাইনাস 1 অর্থাৎ 1, একক হবে এটিএম। এককটা সহ লিখবে কিন্তু এটিএম। এই হলো আনসার। তাদের এখানে একটু দেখো, আমি যে টেস্ট পেপারটার ছবি দিলাম ওইখানে একটু দেখো, এখানে তারা ওই কেপি এর রাশিমালাটা পর্যন্ত রাইখা দিছে, এই পর্যন্ত এটাকে আনসার দিছে, কিন্তু এটাকে আনসার দেওয়া যাবে না, কারণ বলে দিছে কেপি নির্ণয় করো, বলে নাই কেপি এর রাশিমালা প্রতিপাদন করো। যদি বলতো রাশিমালা প্রতিপাদন করো, এই রাশিমালা পর্যন্ত রাখলেই হইতো, যেহেতু মান নির্ণয় করতে বলছে এবং এই জায়গাটাতে ডাটাও দেওয়া আছে, তোমার ডাটা সহ একক গুলো সহ নির্ণয় করা যাবে। টিচারকে নাম্বার কাটার কোনো অপশন রাখা যাবে না। তারপরে এই জায়গায় বলে দিছে বি এর পরিমাণ বৃদ্ধি করতে, ওখানে যাই একটু, অনলাইনে টেস্ট পেপার পড়াইতে খুবই বাজে লাগে, কি করা যাবে, কি পড়াইতে হবে। এখানে এই বিক্রিয়াটাতে বলে দিছে বি এর পরিমাণ বৃদ্ধি করতে। বি এর পরিমাণ মানে হলো উৎপাদ বেশি পাইতে চাই, উৎপাদ বেশি পাইতে চাইলে তাপমাত্রা, দুইটা তাপমাত্রা এবং চাপের কি কি পরিবর্তন করতে হবে। তো তাপমাত্রার পরিবর্তন করার জন্য আমাকে বুঝতে হবে এটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি। কেউ কি বলতে পারবা এটা তাপ উৎপাদী নাকি তাপ হারি বিক্রিয়া গ্রাফ দেখে? তাপ উৎপাদী। এনিওয়ান? হ্যাঁ, গুড। কেন তাপ উৎপাদী? দেখো, ডেল এইচ আমরা বের করি কিভাবে, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, এভাবে। এখানে উৎপাদের শক্তিটা হলো, দাঁড়া একটু মুছে নিই আমি, এখানে দেখো উৎপাদের যে শক্তিটা এটা এই লেভেলে আছে, এই লেভেলে, আর বিক্রিয়কের যে শক্তিটা এটা এই লেভেলে, তাহলে বিক্রিয়কের শক্তি বেশি, এই বিক্রিয়কের শক্তি বেশি মানে হলো ডেল এইচটা আসবে নেগেটিভ। ডেল এইচটা যেহেতু নেগেটিভ, তাই এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমি যদি উৎপাদ বেশি পাইতে চাই, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমাইতে হবে। তারপর চাপের প্রভাব আছে কিনা সেটা খেয়াল করে দেখো, এই জায়গায় বিক্রিয়াটা ছিল এরকম, এ গ্যাসীয়, এখান থেকে হয়েছিল 2b গ্যাসীয়, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়, এবং ডেল এন এর মানটা শূন্য না, তার মানে চাপের প্রভাব আছে। চাপটা লাগবে কোন দিকে, যেদিকে বেশি আয়তন আছে, মানে মোল সংখ্যা যেদিকে বেশি। তো এইদিকে চাপ যদি বৃদ্ধি করো বাম পাশে এসে পড়বো, তো চাপ কি করতে হবে, কমাইতে হবে। চাপ যদি কমাই তাহলে আমি
বি এর পরিমাণ বেশি পাবো, সাম্যাবস্থা ডান দিকে যাবে। এটার বিস্তারিত ব্যাখ্যা আমি আগে দিয়ে আসছি এবং কয়েকটা কোশ্চেনেও আসছে। তো এখানে আমি কি করব, তাপমাত্রাও কমাবো, চাপও কমাবো। এই ব্যাখ্যাটা এখানে দিয়ে দিছে, দেখো এই জায়গাটাতে, এই যে তাপমাত্রার প্রভাব দিয়ে, এই যে এটা তাপমাত্রার প্রভাব, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, লাসাতেলের নীতি অনুসারে তাপমাত্রা হ্রাস করতে হবে। তারপর চাপের প্রভাব, চাপের প্রভাব হচ্ছে লাসাতেলিয়া নীতি অনুসারে বিক্রিয়ার চাপ কমাবো, চাপ যদি কমাই তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়। তাহলে তাপমাত্রা হ্রাস করতে হবে, চাপও কমাইতে হবে। এগুলোর ব্যাখ্যা আগে দিয়ে আসছি। তবুও এরকম কেউ আছো যে ব্যাখ্যাটা আবার দিলে বেটার হবে? না। এখন দেখো আরেকটা কোশ্চেন আসছে সিলেট বোর্ড 2019-এ। এই কোশ্চেনটা তোমাদের কনসেপ্টের মধ্যেই আছে, কিন্তু আননোন কিছু ডাটা দিয়ে দিছে আর কি। তুমি প্রথমে এখানে শুধু গ নম্বরটা করবা, ঘ নম্বরটা স্কিপ করবা, কিন্তু ঘ নম্বরের কনসেপ্ট পড়ানো হয়েছে। কেউ যদি পারো তাহলে নিজে নিজে চেষ্টা করবা, আইডিয়া আমি দিয়ে দিব। যদি মনে হয় যে তোমার করা উচিত তাহলে আমাকে একটু নক দিবা, আমি আইডিয়া বলে দিব কিভাবে করতে হবে। গ নম্বর কোশ্চেনটা, উদ্দীপকের এক্স দ্রবণটির পিএইচ নির্ণয় করো। এক্স দ্রবণ হচ্ছে এই যে এটা, এই দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করবা? তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, কিভাবে? এনিওয়ান? এক্স দ্রবণটা পিএইচ নির্ণয় করবা দুর্বল কিভাবে? অ্যাসিড। দুর্বল অ্যাসিড, এই যে দেখো এটা HA আছে 200 মিলিলিটার 0.1 কে এর মান দেওয়া আছে। দুর্বল অ্যাসিডের যে কনসেপ্ট, এই কনসেপ্টে করবা। তো আমি একটু করার চেষ্টা করি। এটা মনে হয় আগেও করে আসছিলাম। HA হলো 200 মিলিলিটার এবং 0.1 মোলার। এটার কে এর মানও দেওয়া 1.8 10 টু দি পাওয়ার -5। HA এটাকে ভাঙে H প্লাস এবং A মাইনাস করব, পরে এখান থেকে কে পাবো H প্লাস আর A মাইনাস, নিচে হলো HA এর ঘনমাত্রা। এটাকে আমরা ধরে নিব C, আর এটা সমান, তার মানে পরে শেষে H প্লাস এর ঘনমাত্রাটা পাবো √KAC। H প্লাস এর ঘনমাত্রা পেয়ে গেছি, pH পাবো। তুমি কিন্তু এত ফাঁক দিয়ে লিখবা না, মাঝখানে লাইনগুলো সহ লিখবা। মাইনাস লগ √KAC মাইনাস লগ √K এর মান বসাবা 1.8 10 টু দি পাওয়ার -5 আর C এর মানটা 0.1। এখান থেকে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই आंसर। আচ্ছা, তো আমি এখন তোমাদের একটু ডিসকানেক্ট করতেছি, আবার লিংক দিতেছি, একটু কানেক্ট হয়ে যাও। আচ্ছা, আমরা এখানে খুব পড়তেছিলাম এটা পড়ছিলাম মাত্র 12 নম্বর সিলেট বোর্ড 2019। এখানে ঘ নম্বরটা আমি তোমাকে বলছিলাম করার দরকার নাই, কারণ এই জায়গায় আননোন একটা দিছে BOH3। এটা কিন্তু পারবা না এমন না, আমি তোমাকে পরিমাণগত রসায়ন অর্থাৎ সেকেন্ড পার্টের পরিমাণগত রসায়নটা পড়ানোর পরে যদি এটা পড়াই তাহলে বেটার হবে। এরকম আরেকটা কোশ্চেন আছে তোমাদের ইয়েতে, সিলেট সরি দাও দেখিনি একটু, রাজশাহী বোর্ড 2019-এ আরেকটা কোশ্চেন আছে, যেগুলো হলো কনসেপ্ট গুলো এখন বুঝবা, করে দিলে তো অবশ্যই বুঝবা, কনসেপ্ট পড়ানো হয়ে গেছে, কিন্তু বেটার হবে যদি পরিমাণগত রসায়নটা পড়ানোর পরে তারপর এখানে আসো, কারণ এই অঙ্কগুলো জেনারেলি এখানে না। পরিমাণগত রসায়নেও কিন্তু পিএইচ আছে। যাই হোক, এখানে আমি সাজেস্ট করব এই অঙ্কটা আপাতত স্কিপ করে রাখো। এটা কিন্তু পারবে তুমি করতে পারলে, স্কিপ করে রাখো, পরে পরিমাণগত রসায়ন পড়ার পরে করো। পরে দেখো এটা সিলেট বোর্ড 2019, এটা এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে 2A 3B2 2AB3 ডেল H এর মান দেওয়া, আর AB3 প্লাস B2 AB5 ডেল H এর মানটা এটাও দেওয়া আছে। গ নম্বর কোশ্চেন হচ্ছে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটির কেপি ও কেসি এর সম্পর্ক প্রতিপাদন করো। 2 নং বিক্রিয়াটি মানে এই যে এই বিক্রিয়াটা, এই বিক্রিয়া থেকে তুমি কেপি নির্ণয় করবা, আলফা এবং পি সম্পর্কিত একটা রাশি আসবে। আবার কেসি নির্ণয় করবা, আলফা এবং পি সম্পর্কিত আরেকটা রাশি আসবে। পরে এটা সম্পর্ক নির্ণয়ের জন্য তুমি কেপি এবং কেসি কে ভাগ করে একটা অনুপাত নির্ণয় করলা,
এরকম একটা উল্টাপাল্টা অনুপাত আসবে আর কি, এটাই আনসার হবে। অথবা কেউ চাইলে কেসি বাই কেপি এর একটা অনুপাত বের করতে পারো, মানে এদের মধ্যকার রিলেশনটা বের করবো আর কি। আবারও বলি, তুমি এই 2 নং বিক্রিয়ার জন্য কেপিও নির্ণয় করতে পারবা, কেসিও নির্ণয় করতে পারবা। নির্ণয় করে একটাকে আরেকটাকে ভাগ করে দিবা, তারপর করবা। তারা এখানে অনেক কাজ ঝাপ করছে, এটা করার দরকার নাই, তাদের মতো করার দরকার নাই, তুমি তোমার মতো করে করবা। আনসারটা কিন্তু মিলবে না, তোমাকে বলছে সম্পর্ক নির্ণয় করো, তুমি তাদের মধ্যে রিলেশনটা নির্ণয় করে দিবা, জাস্ট এটাই শেষ। তারপর ঘ নম্বর কোশ্চেনটা দেখো, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা রিপিট হইতে পারে। এটা হচ্ছে AB5 এর গঠন বিক্রিয়া তাপ উৎপাদী নাকি তাপহারী, এটা নির্ণয় করতে হবে। AB5, এই যে দেখো AB5, এটার গঠন বিক্রিয়া তাপ উৎপাদী নাকি তাপহারী, এটা নির্ণয় করতে হবে। মানে আমাকে নির্ণয় করতে হবে ডেল এইচ অফ এফ AB5, ডেল এইচ অফ এফ AB5, এটা নির্ণয় করতে হবে আমাকে। তার জন্য এই দুইটা ডাটা দেওয়া আছে, চলো আমরা নির্ণয় করি। ডাটাগুলো এরকম ছিল, 2A প্লাস 3B2, এখান থেকে 2AB3, এবং এই বিক্রিয়ার ডেল এইচ ছিল -700 কিলোজুল। আবার সেকেন্ড বিক্রিয়া, এটা 1 নম্বর বিক্রিয়া, এটা 2 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া হলো AB3 প্লাস B2, এখানে আছে হচ্ছে AB5, এবং এই বিক্রিয়ার ডেল এইচ এর মান দেওয়া -140 কিলোজুল পার মোল। আমার উদ্দেশ্য হচ্ছে নির্ণয় করব ডেল এইচ অফ এফ AB5, এটা বের করব। এটার মানটা তাপ উৎপাদী নাকি তাপহারী, অর্থাৎ এটা প্লাস আসে নাকি মাইনাস আসে, এটা আমার নির্ণয় করতে হবে। তো এই যে ডেল এইচ অফ এফ AB5, এটার গঠন তাপ নির্ণয় করার জন্য, AB5 এর গঠন তাপ নির্ণয় করার জন্য আমার কোন বিক্রিয়ায় কাজ করা উচিত, 1 নং না 2 নং? দেখো AB5 কোথায় আছে, 2 নং বিক্রিয়াতে আছে, তাহলে আমার কাজটা করতে হবে 2 নং বিক্রিয়াতে। 1 নং বিক্রিয়াতে কাজ করে তো লাভ নাই, কারণ AB5 লাগবে। 2 নং হতে, 2 নং হতে পাই যে সূত্রটা ছিল ডেল এইচ সমান উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। উৎপাদ মানে হলো AB5, ডেল এইচ অফ এফ AB5 প্লাস, সরি মাইনাস, বিক্রিয়ক হিসেবে আছে দুইটা, ডেল এইচ অফ এফ AB3 প্লাস ডেল এইচ অফ এফ B2। আমার এখানে এই ডেল এইচ এর মান দেওয়া আছে, দেখো এই যে বিক্রিয়া ডেল এইচ এর মান -140। এই ডেল এইচ অফ এফ AB5 এটা নির্ণয় করব, এটা নির্ণয় করব মাইনাস, এই যে এটার মান, এটা একটা মৌলিক B2 একটা মৌলিক, তাহলে এটার মান কত? 0। এটার মান হচ্ছে 0। আমি এটার মানটা 0 বসাইতে পারলাম, ঠিক আছে। বাকি থাকে ডেল এইচ অফ এফ AB3, এটা তো নাই, এটার জন্য আমাকে আবার 1 নং বিক্রিয়ায় কাজ করতে হবে। 1 নং বিক্রিয়ায় কাজ করি। 1 নং হতে, 1 নং বিক্রিয়া হতে লিখবো ডেল এইচ সমান বিক্রিয়ক হচ্ছে ডেল এইচ অফ এফ AB3 মাইনাস উৎপাদ, আচ্ছা এখানে একটা ভুল করছি, বলো তো কোন ভুলটা? সামনে 2 হবে। গুড, সামনে দিয়ে আমার 2 দিয়ে গুণ করতে হবে, গুড। তারপরে হলো এখানে 2 ইনটু ডেল এইচ অফ এফ প্লাস 3 ইনটু ডেল এইচ অফ এফ। সাথে সাথে একটু বুঝো, কারণ হলো এই ধরনের অঙ্ক করার সময় কিছুক্ষণ পরে আমি আসলে চিন্তা করি এগুলো আমি কি লিখছি, দেখা যায় কত সুন্দর দেখা যায়, দেখছো?
2 ইন্টু ডেল এইচ অফ এত, এটার মানটা আমরা বের করব। ডেল এইচ এর মান দেওয়া আছে -700 f ab3 মাইনাস এই যে এটা ডেল এইচ অফ এ, এটার মানে বলতে পারবা কেউ কত? 0 এটা মৌলিক তাই এটার মান 0, তাহলে 0 প্লাস এই যে এটাও মৌলিক b2, এটাও 0, তাহলে আমার আসতেছে ডেল এইচ অফ f ab5 -700 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে -350 কিলোজুল। তো এখানে বসাই দিই -350। সুতরাং ডেল এইচ অফ এফ ab5, এটা তো 0, এটা 0 বলতে এই দুইটা মিলে প্লাস থাকবে, পরের লাইন আর কি এরকম হবে। পরে এই 350 কে ওই পাশে নিয়ে যাব, তাহলে আসবে -140 -350। -490 কিলোজুল। তো ডেল এইচ এর এটার গঠন তাপ, এই ab5 এর গঠন তাপটা নেগেটিভ আসছে, তার মানে এটা হচ্ছে তাপ উৎপাদী, লিখে দিবা তাপ উৎপাদী। এখানে কারো কোশ্চেন আছে? কেউ যদি এই জায়গাটাতে একটু চিন্তা করো, তোমাদের মনে একটা শর্টকাটের কথা বলছিলাম, যদি একাধিক মৌলিক এক মোল যৌগিক গঠন করে তবে ডেল এইচটাই হচ্ছে সেটার গঠন তাপ, কিন্তু এই জায়গায় এটা সত্য হয় নাই। এর কারণ হলো এটা 1 মোল না, এটা 2 মোল হয়েছে। তো 2 মোলের জন্য 700, 1 মোলের জন্য কত হবে? 700/2। এই দেখো যে 700/2 আসছে। যারা এটা বুঝো তারা ডিরেক্টলি এই লাইন থেকে স্টার্ট করবা, আর যারা বুঝো না তারা এই কাজটা একটু করে নিবা। মনে হয় বুঝছো তো এই কোশ্চেনটা। দেখো এখানে আমি যে টেস্ট পেপারটা ইউজ করতেছি, এই টেস্ট পেপারটাতে কি দিছে একটু দেখি। এই যে ঘ নম্বর, এখানে দেখো এই যে ঘ নম্বর কোশ্চেনে এই যে একটা উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে দিছে, উল্টাপাল্টা, এটা লাগবে না, এটা আসবে না। এটা আসবে না বলতে এই প্রশ্নের এটা ব্যাখ্যা না। তুমি কি করবা? ডেল এইচ অফ এফ ওটা নির্ণয় করে তারপর কাজ করবে। অন্য টেস্ট পেপার গুলোতে একটু চেক করো, হয়তো ঠিক লিখতে পারে। তারপর 14 নম্বরে যাও। 14 নম্বর সিলেট বোর্ড 19। এখানে দুইটা হাইড্রোকার্বন দিছে, একটা হচ্ছে এক্স এবং একটা ওয়াই, দুইটি হাইড্রোকার্বন যাদের আণবিক ভর একটা 16 এবং একটা 30। যেহেতু একটা 16 তার মানে হলো হাইড্রোকার্বন, এটা মিথেন, আর আরেকটা 30 তার মানে হলো এটা ইথেন, C2H6। এই এক্স এর গঠন তাপ দেওয়া -75 আর ওয়াই এর গঠন তাপ দেওয়া -85। এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াতে দেওয়া -395, এটা তো কার্বন ডাই অক্সাইড হবে, কার্বন এবং অক্সিজেন। আবার H2O2b এটা হবে পানি। তো এই বিক্রিয়া থেকে কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ পাবো, এই বিক্রিয়া থেকে পানির গঠন তাপ পাবো। আমাকে ঘ নম্বর কোশ্চেনটা শুধু সলভ করবো, এখানে গ লাগবে না। গটা হলো এই অধ্যায়ের না, ওটা হলো ওই যে 3 নম্বর অধ্যায়ের উভধর্মী পদার্থের। এখানে ঘ নম্বর কোশ্চেন হলো 1 নং ও 2 নং এর ডাটা হতে জ্বালানি হিসেবে এক্স ও ওয়াই এর মধ্যে কোনটি অধিক উত্তম। এক্স এবং ওয়াই এর মধ্যে এক্স হচ্ছে এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। মিথেন এবং ইথেনের মধ্যে কোনটি অধিকতম উত্তম। একদম সেম অঙ্কটা আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিছিলাম, একদম সেম, সবকিছু সেম। এই যে -75 -85 তুমি মান নির্ণয় করছিলা। মিথেনকে যখন পুরাবো তখন প্রতি গ্রাম মিথেন হতে 47.5 কিলোজুল তাপ উৎপন্ন হবে এবং প্রতি গ্রাম ইথেন হতে 45.5 কিলোজুল তাপ উৎপন্ন হবে। যেহেতু মিথেন থেকে বেশি হয় তাই মিথেন অধিক উত্তম জ্বালানি। একদম সেম কোশ্চেনটা আমি যেভাবে করেছিলাম এভাবে এনে এখানে বসাই দিবা। আর কোশ্চেন আছে কোনো এই জায়গাটাতে? না। আমাদের উদ্দেশ্য ছিল এই কোশ্চেন গুলো কিভাবে আসে এগুলো একটু ধরায় দেওয়া। আমি একটু একটু করে ধরায় দিছি। তবুও যদি কোনো কোশ্চেনে প্রবলেম আসে, যে কোনো কোশ্চেনে প্রবলেম আসে, তাহলে ওগুলো তুমি আমার সাথে একটু শেয়ার করবা। আর যদি সরাসরি আসে তাহলে বেটার হইতো, ডিরেক্ট দেখাইতে পারতা। তবুও যদি প্রবলেম হয় আমাকে নক দিবা, নক দিয়ে জানাই দিবা। হয়তো সাথে সাথে রিপ্লাই দিতে পারবো না, একটু লেট হইতে পারে, কিন্তু রিপ্লাই পাবা। আজকে এ পর্যন্তই থাকবে। তোমাদের এই অধ্যায়ের উপর একটা পরীক্ষা নিব। এই অধ্যায়ের উপর পরীক্ষা হবে ইয়েতে
আগামী বৃহস্পতিবারে এই অধ্যায়ের উপর একটা পরীক্ষা নিব বৃহস্পতিবার 8:30টায়। 8:30টায় তোমাদের কোশ্চেন দিয়ে দিব। তোমরা আনসার করে আমাকে আমাকে মেসেঞ্জারে পার্সোনালি পাঠাবা। একটা টাইম দেওয়া থাকবে, এই টাইমের ভিতরে পার্সোনালি পাঠিয়ে দিবা। প্রশ্ন দিয়ে দিব আগামী বৃহস্পতিবার এক্সাম। একদম ফুল খাতাটা পড়বা, লিস্ট খাতা পড়বা, এবং তুমি টেস্ট পেপারের খাতা রিলেটেড যে অঙ্কগুলো তুমি পারবা, এখানের 2019 করবা, 2018 করবা এবং 2017, এগুলো সবগুলো কোশ্চেন যদি করো তাহলে 2016 এবং 2015 এগুলো আর করা লাগবে না, এগুলো অটো হয়ে যাবে। 19, 18 এবং 17 এখানে যদি কিছু কিছু কোশ্চেনের আনসার গুলো মিলতেছে না, এরকম মনে হয়, তোমরা একটু কষ্ট করে তোমার কোনো ফ্রেন্ড, তুমি যে টেস্ট পেপার করতেছো অন্য কোনো টেস্ট পেপার যদি থাকে তোমার ফ্রেন্ডের, ওর কাছ থেকে আনসারটা জিজ্ঞেস করবে। কারণ অনেক সময় এগুলো ভুল থাকে, এগুলো আসলে স্টুডেন্টরা করে তো অনেক বেশি ভুল থাকে। এগুলো দেখা যায় যে অফার দেয়, যাদের আসলে কোনো কাজ টাজ থাকে না ওরা সলভ করে দেয়, এগুলো কিন্তু টিচাররা সলভ করে না, এগুলো স্টুডেন্টরাই সলভ করে, ভার্সিটির স্টুডেন্টরা থাকে ওরাই সলভ করে। তো অনেক সময় ভুল থাকতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো ওই ভুলগুলোর জন্য আবার নিজে এটা ভাইবা বসো না যে তোমার অঙ্ক হচ্ছে না, তুমি পারতেছো না, সঠিক নিয়মে করবা। না মিললে তোমার ফ্রেন্ডের কাছে ফোন দিবা বা জিজ্ঞেস করবা যে ওর টেস্ট পেপারে কি আনসার আছে। 2 টেস্ট পেপারেই যদি একই রকম থাকে এবং তোমারটা মিলতেছে না, আমারটার সাথে আমি যেভাবে বলে দিছি এভাবে করার পরেও মিলতেছে না, তাহলে অবশ্যই আমাকে বলবা। আর আগামী বৃহস্পতিবার তোমাদের এক্সাম হবে ফুল ইয়ের উপরে। শুক্রবারে আমরা নতুন অধ্যায় স্টার্ট করব, গুণগত রসায়ন স্টার্ট করে দিব। শুক্রবারে ক্লাস থাকবে, হয়তো শনিবার বা রবিবারেও ক্লাস থাকতে পারে, এটা শুক্রবারে আমি বলে দিব। বৃহস্পতিবার 8:30-এ পরীক্ষা হবে। একটা ছোট্ট কথা বলে দেই শেষে, তোমরা ঢাকা বোর্ড 2019-এর যে কোশ্চেনটা করবা, এখানে দেখবা 6% দ্রবণ নামে একটা দ্রবণ আছে। কোন একটা কিছুর 6% দ্রবণ মানে হচ্ছে 100 মিলিলিটারে 6 গ্রাম থাকে। এটা 100 মিলিলিটারে 6 গ্রাম থাকে। এটা তোমাদের পরিমাণগত রসায়নে আমি পড়াবো, পরিমাণগত রসায়নের মেইন টপিক এটা। তো এটার মানেটা একটু জেনে রাখো। 6% কথার মানে হলো 100 মিলিলিটারে 6 গ্রাম। তুমি চাইলে এখান থেকে ঘনমাত্রা নির্ণয় করতে পারবো, ঘনমাত্রা W/mv। এখানে W এর মান কত? W এর মান হলো 6 গ্রাম। তারপর V এর মান কত? 100 মিলিলিটারকে আমার অবশ্যই লিটারে নিয়ে যেতে হবে। বাকি থাকলো এই m, তোমাকে বলে দিবে 6%, ওইটা মনে হয় NaOH ছিল। যাই থাকুক, যে কোনো কিছু থাকুক, এটার আণবিক ভর যা আসে তাই এখানে বসাবা, তাহলে ঘনমাত্রাটা পাই যাবা। কি বলতে চাচ্ছিলাম, কোন কোশ্চেনে জেনারেলি এখানে শুধুমাত্র ঢাকা বোর্ডে দেখলাম কোশ্চেনটা 6% দেওয়া আছে। পার্সেন্ট কথার মানে হলো 100 মিলিলিটারে এত গ্রাম আছে। তো এখান থেকে তুমি চাইলে ঘনমাত্রাটা বের করে নিতে পারো। ঘনমাত্রার পরিবর্তে যদি 6% দেওয়া থাকে, তাহলে এই ঘনমাত্রা দিয়ে এই 6% দিয়ে ঘনমাত্রা বের করে এই জায়গায় পরে কাজ করবা। তবুও যদি প্রবলেম হয় তাহলে তো আসি আমি, আমাকে বলবা। এই অধ্যায়টা একটু গুছায় রাখো, যে অধ্যায় গুলো পড়ানো হয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু স্কিপ করতে বলছি, এগুলো নতুন করে আর পড়ার দরকার নেই। আর কিছু কিছু জিনিস বলছি পরবর্তী অধ্যায়ে পড়াবো, ওগুলো পরবর্তী অধ্যায় পড়াইলে তারপরে টের পাবো যে আসলে এটা ওই অধ্যায়ে পড়াটাই বেটার হয়েছে। তাহলে আজকে পর্যন্তই থাকবে, তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে শুক্রবারে এবং বৃহস্পতিবার একটা পরীক্ষা হবে। থ্যাংক ইউ।